চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলায় গঙ্গার ঘাটে সকালে বসেছিলাম। মা স্নানে নেমেছিল। আমি জুতো ব্যাগ পাহারাদারের ভূমিকায়। পাশের একটি বাঁধানো গাছের তলায় জনাছয়েক ভদ্রলোক একটি বছর ৩০-৩২-এর বিয়েতে অনিচ্ছুক ছেলের বিয়ে দেবার ব্যবস্থা করছিলেন। সমাজের উপকার অনেকভাবেই করা যায়। এনারা দেখলাম কোনোভাবেই ওই ছেলেটিকে অবিবাহিত ছেড়ে দিতে চান না। ছেলেটি লাজুক মুখে নিজের বিয়ের আলোচনা শুনছিল। বেচারা সবে ব্যাংকে জব পেয়েছে। প্রথম ৪ মাসের মাইনে শুধু এই মন্দার বাজারে চাকরি পাওয়ার জন্য বিভিন্ন ঠাকুরের থানে ভোগ চড়াতে চড়াতেই শেষ হয়েছে। তারপর বেকার জীবনে যাদের পয়সায় এতদিন চা সিগারেট টেনেছে, তাদের কৃতজ্ঞতা চক্ষার্থে ২-৪টে পিকনিক করার টাকাও দিতে হয়েছে তাকে। এমতো অবস্থায় বিয়ে করে আর একটা আগোছালো বাঁশ নিতে চাইছে না হয়তো। পরোপকারী বন্ধুদের যেহেতু উইকেট ডাউন হয়ে গেছে, তাই কেউ ২২ গজে দাঁড়িয়ে একা একা লড়বে এটা মানতে নারাজ। এক ভদ্রলোক বললেন, কে বলল বিয়ে করতে খরচা লাগে? আমরা থাকতে যদি সৌরভ এমন মুখ চুন করে লোকের ফুলশয্যার গল্প শোনে, তাহলে সে পাপ যে বন্ধু হিসাবে আমাদেরও গায়ে লাগবে রে। হাই পাওয়ারের চশমা ভদ্রলোক বললেন, শয্যার দায়িত্ব আমি নিচ্ছি। আমার বাড়ির কাছেই কামারপাড়া মরিঘাট। অবস্থাপন্ন বাড়ির লোকেরা নিকট আত্মীয়দের বেশ ভালো খাটে করেই শ্মশানে নিয়ে আসে। আমি ম্যানেজ করে ওদের সঙ্গে কথা বলে ফুলশয্যার খাটের ব্যবস্থা করে দেব। আরে, আমাদের মৃণালের বাড়ি তো ইচ্ছাময়ী তলায়। ও কালীবাড়ি থেকে মেয়ের বিয়ের শাড়ির ব্যবস্থা করে দেবে। মায়ের মন্দিরে পুজোর শাড়িগুলো তো কম দামে বিক্রিও হয়। আরেক ফেডেড জিন্স ভদ্রলোক বললেন, আমার পরিচিত সাউন্ড সিস্টেম আছে। যখন আমি যুবনেতা ছিলাম, তখন ওই রাজুর মাইক নিয়ে কম বক্তৃতা দিয়েছি। তিনি তখন স্মৃতির অতলে ভাসছেন। চোখ দুটো ঢুলু ঢুলু করে বললেন, মাইকটা একটু ঘ্যানঘ্যানে আওয়াজের, ঠিক কথা, তবে বহু উন্মাদনা জড়িয়ে আছে ওতে। বিরোধী পক্ষকে কম গালি দিয়েছি ওতে? কৃষক আন্দোলনের সময় ওই মাইকেই সব রক্তঝরা বক্তৃতা দিয়েছিলেন এককালের রথী মহারথীরা। রাজুর কাছে ভালো ভালো গানের ক্যাসেটও আছে। লালন ফকিরের গান থেকে শুরু করে কিশোর কুমারের তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা যেদিন যাবে, এগুলোও ফ্রিতেই বাজিয়ে দেবে সৌরভের বিয়েতে। রেড টি শার্ট, উফ, তুমি এবার থামো তো। খাবারের ব্যবস্থাও তো করতে হবে নাকি? প্যাকেট সিস্টেম করে দিলেই চলবে। বাবা পঞ্চানন মিষ্টির দোকানে কচুরি তরকারি আর ২টো করে মিষ্টি। আরেকজন বলল, ওটা তো আর ফ্রিতে হবে না। বলতে বলতেই গঙ্গার ঘাটের পুরোহিত, বয়স ২৫-২৬, সেও এসে যোগ দিল এই আলোচনায়। তাকে সকলে মিলে জিজ্ঞেস করল, তুমি কি এই অনাথের বিয়ে দিয়ে দেবে? পুরোহিত হাসি মুখে বলল, আরে, জীবনে একটা না হয় বিনা পয়সায় কাজ করলাম। আমি কোনো দক্ষিণা নেব না, ৪ হাত এক করে দেওয়া হবে। আমিও ভাবছি, আহা, ছেলেটা তাহলে অনাথ। যাক, একটা অনাথ ছেলের জন্য ওরা ভাবছে দেখে ভালো লাগলো। ঘুরে ফিরে আবার খাওয়ার কথাই এলো। সবই ফ্রিতে হচ্ছে, কেবল কচুরি তরকারির টাকাটা নিয়েই চিন্তা। রেড টি শার্ট বলল, পঞ্চাননের মালিকের সাথে আমার ভালো পরিচয় আছে। আমি না হয় তাকে বলবো আমার ভাইয়ের কাজ একটু কমে করে দিতে। আরেকজন বলল, আহা, কাজ আবার কি কথা? কাজ বলতে শ্রাদ্ধানুষ্ঠান বোঝায়, বিয়ে নয়। ওই হলো রে বাবা, বিয়ের অ্যারেঞ্জমেন্ট প্রায় কমপ্লিট। আমি দেখছি, আহা, অনাথ ছেলেটি নরম মুখে হাসছে। ভোরের প্রথম সূর্যের আলো এসে পড়েছে ছেলেটির মুখে। একটা নতুন জীবনের স্বপ্নে ছেলেটির চোখ দুটো উজ্জ্বল। আরেক ভদ্রলোক বললেন, কিন্তু সৌরভের বাবা যা টেইয়া, সে শুনলে হয়। রেলের বড় ইঞ্জিনিয়ার বলে, জেঠুর আবার বড্ড মেজাজ। আমাদের ব্যবস্থা শুনে
তিনি আবার রেগে না যান। চশমা চোখের ভদ্রলোক বললেন, শুধু কি জেঠু? জেঠিমা তো আবার হাই স্কুলের দিদিমণি বলে মেজাজটাও দিদিমণি মার্কা। ওহো, বিয়ের পাত্র তাহলে অনাথ নয়, অসহায় তো একেবারেই নয়। পাত্রীটিকে জানতে ইচ্ছে করছিল। মানে বন্ধুরা যেভাবে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছিল তাতে তো মনে হচ্ছিল পাত্রী সহমরণে বিশ্বাসী। সৌরভ বলল, ধুর, মীনাক্ষী এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও এক্ষুনি বিয়ে করবে না বলেছে, আরও বছরখানেক পর। এত দয়ালু বন্ধু থাকতে শেষ পর্যন্ত ওই অসহায় সৌরভের বিয়েটা নির্বিঘ্নে মীনাক্ষীর সঙ্গে হলে হয়। সত্যি, এর নাম বন্ধুত্ব। পরীক্ষায় ফেল করলেও বলে, চল সিগারেট খেয়ে আসবি, মাথাটা ফ্রেশ হয়ে যাবে। ব্রেকআপ হলে বলে, চল আইলক্সের সামনে দুটো মেয়ে দেখে আসবি, মনটা ভালো লাগবে। এই নিখাত বন্ধুদের সত্যিই কোনো সংজ্ঞা হয় না। না হলে রেলের ইঞ্জিনিয়ার আর স্কুলের দিদিমণির একমাত্র ছেলের বিয়ের ব্যবস্থাপনা শুনলে বাবা মা ভিড়মি খেত আর কি। তবে হ্যাঁ, এমন নিখাত বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।